গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনী বনাম ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীও যদি বাংলাদেশ আক্রমণ চালায়, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী কি পারবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে? বাংলাদেশের তুলনায় ভূ রাজনৈতিক কারণে ভারত সবসময় সুবিধাজনক অবস্থানে রয়েছে। তিন দিকে ভারত দ্বারা বেষ্টিত, অপরদিকে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি। এ হলো বৃহত্তর দেশ ভারতের কাছে ছোট্ট দেশ বাংলাদেশের অবস্থান। যে কারণে বাংলাদেশ এবং ভারতের ভবিষ্যৎ যুদ্ধে কারা বিজয়ী হবে এমনই প্রশ্ন জাগে ভারত, বাংলাদেশ, এমনকি পৃথিবীর অন্যান্য দেশের উৎসুক জনতার মনের মধ্যেও। বিশাল আয়তন আর অধিক সংখ্যক সেনাবাহিনীর কারণে সবসময় ভারতকে অগ্রগণ্য মনে করা হয় এবং ধরেও নেওয়া হয় ভারত বাংলাদেশ ভবিষ্যৎ যুদ্ধে সবসময় ভারতই বিজয়ী হবে। আমাদের গবেষণা বলছে অন্য কথা। আজ থেকে 53 বছর আগের কথা, 1971 সালের 26 মার্চ। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে স্লোগান নিয়ে যাত্রা আরম্ভ করে বাংলাদেশ সেনাবাহিনী। সে সময় থেকে নানা রকম গৌরবময় অভিজ্ঞতার মধ্য দিয়ে গর্বের সাথে মাথা উঁচু করে টিকে আছে বাংলাদেশ সেনাবাহিনী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অভিভাবক মূলত বাংলাদেশ সেনাবাহিনী নিজেই। বাহিনীটির বর্তমান সৈন্য সংখ্যা 1,60,000 জনের এক বিশাল শক্তিশালী ইউনিট, যারা অত্যাধুনিক মানের সমরাস্ত্রে সুসজ্জিত। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর হল ঢাকা সেনানিবাস। ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনই বর্তমান প্রধান সেনাপতির দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। বাহিনীটি রয়েছে সেসনা 280B, কাসাবি 295 নামের পরিবহন বিমান, সেসনা 152 নামের প্রশিক্ষণ বিমান। এছাড়াও রয়েছে ইউকো রাপটার SS 365, ডাওফিন, বেল 206, MI 171, HS নামের হেলিকপ্টার। বাহিনীটি এ পর্যন্ত জাতীয় এবং আন্তর্জাতিক মানের সর্বমোট 6টি যুদ্ধে অংশগ্রহণ করে এবং প্রতিটি যুদ্ধে সফলতার সাথে যুদ্ধ জয়লাভ করেছে। 1971 সালের 25শে মার্চ রাতে পশ্চিম পাকিস্তানের সামরিক জান্তা পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে ভয়াবহ গণহত্যা শুরু করে। অপারেশন সার্চলাইট নামের এই বর্বর আক্রমণে বহু জীবন হারায়। বাঙালির সাহসিকতা ও সংগ্রামের পর 16 ডিসেম্বর পশ্চিম পাকিস্তান আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতার এই মহান অর্জনের পিছনে ছিল বীর সেনানীদের অক্লান্ত পরিশ্রম এবং জাতির অবিচলতা। তারাই আমাদের ইতিহাসের এই গৌরবময় অধ্যায়, আমাদের ভবিষ্যতের জন্য একটি অদম্য শক্তি ও পথনির্দেশক। সুদীর্ঘ 20 বছরের চলমান সংঘাত নিরসন করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে চলমান সংঘাতের অবসান ঘটায় বাংলাদেশের গর্বিত সূর্য সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং তার সশস্ত্র শাখা শান্তি বাহিনীর সংঘাত ঘটে, যা উপজাতিদের স্বায়ত্তশাসনের দাবির প্রেক্ষিতে শুরু হয়। 1977 সালে সামরিক শাসনের সময় এই সংঘাত তীব্র হয় এবং 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের পূর্ব পর্যন্ত 20 বছর ধরে চলতে থাকা রক্তক্ষয়ী সংঘাতের অবসান হয়। 1990 সালের 2 আগস্ট পারস্য উপসাগরীয় যুদ্ধের সূচনা ঘটে। যুদ্ধটি অপারেশন ডেজার্ট স্টর্ম নামে পরিচিত। 1990 সালের আগস্টে ইরাকের কুয়েত আগ্রাসনের পর জাতিসংঘ অনুমোদিত 34টি দেশের যৌথ বাহিনী কুয়েত মুক্তির জন্য উপসাগরীয় যুদ্ধে অংশ নেয়। এতে বাংলাদেশ সরকার 2200 জন সৈন্য মোতায়েন করে। বাংলাদেশ নামের ছোট্ট দেশটি শান্তি বাহিনীর নেতৃত্বে 1991 সালের 28 ফেব্রুয়ারি এই আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এবং ভারত একটি বৃহৎ শক্তিধর দেশ হওয়া সত্ত্বেও পারস্য উপসাগরীয় যুদ্ধে কাপুরুষ ভারতীয় সেনারা কোনো ভূমিকাই পালন করতে পারেনি। আবার লোভী এবং স্বার্থপর ইন্ডিয়ান আর্মিরা তাদের সুবিধা নিতেও ছাড়েনি। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে কুয়েত ইনোভেশনের পর আকাশপথে উদ্ধার করা হয় 13 আগস্ট 1990 থেকে 20 অক্টোবর 1990 কুয়েত থেকে অনেক ভারতীয়দের। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে 1,70,500 জন ভারতীয়কে একটি জাহাজের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের ওপর আরাকান সেনাবাহিনীর হামলার প্রেক্ষাপটে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিকটবর্তী বান্দরবন জেলায় 2015 সালের 25 আগস্ট বাংলাদেশ আরাকান সীমান্ত সংঘর্ষ সংঘটিত হয়। স্থানীয় সময় সকাল 9:30টায় থানচির বড়কদম গ্রামের কাছে সংঘাতের সূত্রপাত হয়। আরাকান আর্মি সাঙ্গু নদীর কাছে বড় মদকে টহলরত 10 সদস্যের বিজিবি টহল দলের উপর আক্রমণ করলে তাদের মধ্যে 5 ঘন্টা
স্থায়ী বন্দুকযুদ্ধ অব্যাহত থাকে। প্রথম দিকে আরাকান আর্মি বড় মদকের বিজিবি ভারী ঘেরাও এবং অবরোধ করেছিল, কিন্তু বাংলাদেশি সৈন্য মোতায়েনের পর বিদ্রোহীরা এই অঞ্চল থেকে পিছু হটার মধ্য দিয়ে বাংলাদেশে আরাকান সীমান্ত সংঘর্ষ শেষ হয়। 2016 সালের 1 জুলাই স্থানীয় সময় রাত 9:20 অজ্ঞাতনামা 9 জন হামলাকারী ঢাকার গুলশান এলাকায় অবস্থিত হলি আর্টিজান বেকারিতে গুলিবর্ষণ করে। হামলাকারীরা বোমা নিক্ষেপ এবং কয়েক ডজন মানুষকে জিম্মি করে এবং পুলিশের সঙ্গে তাদের গুলি ও বোমাবর্ষণের ফলে অন্তত 4 জন পুলিশ কর্মকর্তা নিহত হয়। এই ঘটনায় মোট 28 জন মানুষ নিহত হয়, যাদের মধ্যে 17 জন বিদেশি, 2 জন পুলিশ কর্মকর্তা এবং 6 জন বন্দুকধারী। পুলিশ ব্যর্থতার পরিচয় দিলে বাংলাদেশ সামরিক বাহিনী বন্দুকধারীদের একজনকে বন্দী করে এবং 13 জন জিম্মিকে মুক্ত করে। 25 মার্চ 2017 তারিখে বাংলাদেশ সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় সন্দেহভাজন একটি জঙ্গি আস্তানায় শুরু হয় সেনাবাহিনীর অভিযান। অভিযানের সময় সিলেটের দখলকৃত কম্পাউন্ড ঘিরে থাকা বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করেছিল জঙ্গিরা। দুটি আত্মঘাতী বোমা হামলায় 4 জন বেসামরিক নাগরিক এবং 2 জন পুলিশ অফিসার মারাও গিয়েছিলেন এবং 40 জনেরও বেশি আহত হয়েছিল। বোমা বিস্ফোরণ এবং বন্দুকযুদ্ধের খবর পাওয়া যায় যখন সেনাবাহিনী জঙ্গিদের আস্তানা দখল করতে অপারেশন টুয়াইলাইট পরিচালনা শুরু করেছিল। আইএসআইএল অবশ্য এর দায় স্বীকার করেছিল, কিন্তু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইএসআইএল এর দাবি অস্বীকার করেন এবং হামলার জন্য স্থানীয় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশকে দোষ দিয়েছিল। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী সফলভাবে সন্দেহভাজন আস্তানার 4 জঙ্গিকে কবজা করতে সক্ষম হয়। তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ ইরশাদের উদ্যোগে 1988 সালে বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেয়। সে সময় তাদের ইরাক ও নামিবিয়ায় মোতায়েন করা হয়। উপসাগরীয় যুদ্ধের পর বাংলাদেশ সেনাবাহিনী যান্ত্রিক পদাতিক বহর প্রেরণ করে এবং আজ পর্যন্ত 25টি দেশে 30টি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে। শান্তিরক্ষা মিশনে 88 জন সেনা সদস্য শাহাদাত বরণ করেছে। বাংলাদেশ সেনার নিয়োগ পেয়েছে জাতিসংঘ মিশনের বিভিন্ন উচ্চতম পদে। ইতিমধ্যে সেনাবাহিনী বিশ্বজুড়ে শান্তিরক্ষা ও জাতি গঠন অপারেশনে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন এবং প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বিপস্ট স্থাপন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ফোর্সেস গোল 2030 আধুনিকায়ন পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীকে পূর্ব, কেন্দ্রীয় ও পশ্চিম করে ভাগ করা হবে। 2021 সালের মধ্যে 97টি নতুন ইউনিট বিভিন্ন অস্ত্র ও যানবাহন ক্রয় এবং আধুনিকায়ন কার্যক্রম সম্পন্ন করবে। সেনাবাহিনী ইনফ্যান্ট্রি সোলজার সিস্টেমের মাধ্যমে পদাতিক সৈন্যদের আধুনিক সরঞ্জামে সজ্জিত করবে। নতুন ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র, কামান, রকেট সিস্টেম, রাডার ও বিমান বিধ্বংসী অস্ত্র ক্রয়ের দরপত্র প্রকাশিত হয়েছে। আর্মি এভিয়েশন গ্রুপের পুনর্গঠন ও বিমান সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। নদীভিত্তিক অপারেশনের জন্য নতুন কমান্ড শিপ ও ল্যান্ডিং ক্রাফট কেনার পরিকল্পনা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, ভারতীয় সেনাবাহিনী যদি বাংলাদেশে আক্রমণ চালায় তাহলে বাংলাদেশের সেনাবাহিনী কি পারবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে? যদিও এই পরিস্থিতিটি কাল্পনিক, তবু একটি ভাবনার জন্য এটি গুরুত্বপূর্ণ আলোচনার সূচনা হতে পারে। যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে তবে এটি কেবলমাত্র একটি সামরিক সংঘাত হবে না, বরং এটি বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক পরীক্ষার সূচনা করবে। বাংলাদেশ ভারতের সম্ভাব্য সংঘাতের বিশ্লেষণ করা আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি দেশের জনগণের প্রতিরোধ, আত্মনির্ভরতা এবং জাতীয়তার মূল প্রস্তাবনাকে প্রশ্নবিদ্ধ করে। মনে করা হয় যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রাথমিক পর্যায়ে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে 48 থেকে 72 ঘন্টা লড়াই করার সক্ষমতা রাখে। সামরিক শক্তি এবং কৌশলগত প্রতিরোধের প্রাথমিক স্তরে একটি দেশের প্রতিরোধ ক্ষমতা নির্ধারিত হয়, কিন্তু একটি সামরিক সংঘাতের প্রাথমিক পর্যায়ের পর দীর্ঘমেয়াদী সংঘাতের চ্যালেঞ্জগুলো প্রাধান্য পায়। এখানে প্রশ্ন আসে, জনগণ কি করবে? এখানে জনগণের জন্য সম্ভাব্য 2টি পথ খোলা রয়েছে। প্রথম পথ, সামরিক পরাজয় মেনে নেওয়া, যা বীরের জাতি বাংলাদেশি বাঙালিরা কখনো কোনো কালেই মেনে নেবে। এই পরিস্থিতিতে সরকার হয়তো যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিতে পারে, তবে এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে কিনা তা প্রশ্ন সাপেক্ষ। এটি বাংলাদেশি বাঙালিদের জন্য এটি কেবল সামরিক পরাজয় নয়, বরং জাতীয় আত্মসম্মানকেও গভীরভাবে প্রশ্নবিদ্ধ করবে। দ্বিতীয় এবং চূড়ান্ত পথ,
বাংলাদেশি সমগ্র বাঙালির একযোগে ভারতের বিরুদ্ধে জনযুদ্ধের সূচনা করা। এই ধরনের যুদ্ধের মধ্যে জনগণ সামরিক বাহিনীর পরিপূরক শক্তি হয়ে ওঠে এবং তাদের সাহসিকতা, আত্মত্যাগ এবং সংগ্রামের মাধ্যমে শত্রুর বিরুদ্ধে এক অনন্য প্রতিরোধ করে তোলে। যদি জনগণ জনযুদ্ধ শুরু করে তাহলে একটি দেশের সামরিক বাহিনী একাধিক সমস্যার সম্মুখীন হয়। সামরিক বাহিনীর বিপক্ষে জনযুদ্ধ পরিচালনা করা অত্যন্ত কঠিন। শক্তিশালী ট্যাঙ্ক, মিসাইল এবং ফাইটার জেট সহ আধুনিক সামরিক সরঞ্জাম থাকলেও জনগণের দৃঢ় প্রতিরোধ সামরিক বাহিনীকে চ্যালেঞ্জ করে। জনযুদ্ধের মধ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং প্রাণহানির সংখ্যা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে সামরিক বাহিনী একটি দেশের জনগণের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে লড়াই করতে সক্ষম হয় না। বর্তমান যুগে বিদেশি শাসকদের বিরুদ্ধে জনগণের অবস্থান আরও দৃঢ় হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষ দেশপ্রেমের মাত্রায় নতুন এক মাত্রায় পৌঁছেছে এবং বিদেশি শাসকদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে। আফগানিস্তান এবং ভিয়েতনামে যেমন আমেরিকার অবস্থান উদাহরণ রয়েছে, তেমনি ভারতের ক্ষেত্রেও এরকম চ্যালেঞ্জ দেখা যেতে পারে। জনগণের সাহসিকতা এবং প্রতিরোধের মাধ্যমে যুদ্ধের প্রকৃত চিত্র তৈরি হয়। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য আক্রমণ পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে দাঁড়াবে। যদি জনগণ দৃঢ় প্রতিরোধ করে তোলে তা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। ইতিহাসের সাক্ষী, জনগণের সাহস ও প্রতিরোধ কেবল সামরিক বাহিনীর জন্যই নয়, বরং সামগ্রিক জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় মূলে রূপান্তরিত হতে পারে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের প্রতিবাদ ইতিহাসের সেই একই লড়াইয়ে অংশ হবে, যা যে কোনো বিদেশি শাসকের জন্য ভয়ঙ্কর রূপে প্রমাণিত হবে। যারা মনে করেন বাংলাদেশের 3 দিকে ভারত দ্বারা বেষ্টিত, তাদের জন্য বলছি, ভারতও বৃহত্তর চীন এবং পাকিস্তানের দ্বারা অনুরূপভাবে বেষ্টিত। যদি ভারত আগ বাড়িয়ে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ায়, তাহলে কি বসে থাকবে চীন এবং পাকিস্তান? চীন কি ছাড় দেবে তাদের সীমান্ত অঞ্চলগুলো? 1971 সালে পাকিস্তান 2 ভাগে ভাগ করা ভারতকে কি ছাড় দেবে চিরশত্রু পাকিস্তান? ভারতের নির্যাতিত অঙ্গরাজ্যের স্বাধীনতাকামী অভিবাসীদের মুক্তি সংগ্রামের প্রতি বাংলাদেশ থেকে সংহতি জানিয়ে শেষ করছি। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।